আমাদের আজকে যে টপিক গুলো ছিল, এই টপিক গুলোর মধ্যে আমি একটা প্রশ্ন পড়াবো হলো আপনাদেরকে একদম পরে আর কি, একদম ক্লাসের মানে শেষে একটা প্রশ্ন পড়াবো। সেটা হলো অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ বা উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ বা বর্তমান সরকারের উল্লেখযোগ্য অর্জন। এই জিনিসটা পড়াবো একদম পরে, হ্যাঁ। এর আগে আপনাদেরকে আমি পড়ানো শুরু করবো আজকে হলো ইপিজেড, এই অংশটা। এটা আজকে আমাদের মানে ফার্স্ট টপিক ইপিজেড। তো আমরা ইপিজেড সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি যে ইপিজেড কি। ইপিজেড হলো এক্সপোর্ট প্রসেসিং জোন, ঠিক আছে। আচ্ছা, এক্সপোর্ট প্রসেসিং জোন এবং ইপিজেডের লক্ষ্য উদ্দেশ্য কি এবং অর্থনৈতিক উন্নয়নে ইপিজেডের ভূমিকা আলোচনা করব। তো এই ইপিজেড পড়তে গেলে আমার প্রথমে জিনিসটা জানতে হবে সেটা হলো বাংলাদেশের বর্তমানে ইপিজেডের সংখ্যা কত। বলেন তো, বাংলাদেশের বর্তমানে ইপিজেডের সংখ্যা কত? আমরা সবাই প্রিলি পাস করছি, তো আমরা জানি এটা। বাংলাদেশের বর্তমানে ইপিজেডের সংখ্যা কত বলেন তো? বর্তমানে ইপিজেড এর সংখ্যা হলো 11টা, এর মধ্যে সরকারি 9টা, বেসরকারি 2টা, ঠিক আছে। আচ্ছা, তো আমরা সরকারি ইপিজেডটার মধ্যে চট্টগ্রাম ইপিজেড, এইটা হলো সর্বপ্রথম ইপিজেড বাংলাদেশের, হ্যাঁ। এবং এটা হলো চট্টগ্রাম ইপিজেড, এটা সব থেকে বিগেস্ট ইপিজেড, বাংলাদেশের সব থেকে বড় ইপিজেড সেটা হলো চট্টগ্রাম ইপিজেড। তারপরে হলো ঢাকা ইপিজেড, তারপরে মংলা, তারপরে কুমিল্লা, তারপরে ঈশ্বরদী, তারপরে উত্তরা নীলফামারী, এটা একমাত্র কৃষিভিত্তিক আপনার হলো ইপিজেড। তারপরে আদমজী ইপিজেড, তারপরে কর্ণফুলী ইপিজেড এবং বর্তমানে নবম ইপিজেডটা হলো পটুয়াখালী ইপিজেড। এবং 2006 সালের পরে 2023 সালে এসে আমরা নতুন একটা ইপিজেড করলাম, এটা হলো পটুয়াখালীতে। আর বেসরকারি ভাবে 2টা ইপিজেড আছে, এটার নাম আমি মনে রাখি এরকম, আর কে, ঠিক আছে। আর কে তে, আর তে হলো রাঙ্গুনিয়া, আর কে তে হলো কোরিয়ান ইপিজেড। তো রাঙ্গুনিয়া ইপিজেড আর একটা হলো কোরিয়ান ইপিজেড। তো এই মোট হলো 11টা ইপিজেড, 11টা ইপিজেডের লিস্ট, এটা আপনারা একদম মুখস্থ করে ফেলবেন। ইপিজেডের কথা আসলে আপনারা ইপিজেডে ক্লিক করবেন। এবং ইপিজেডে বর্তমানে হলো হয় 8টা, কখনোই উত্তর হবে না, হয় 9টা না হলে 11টা, ঠিক আছে। সরকারি ভাবে 9টা আর বেসরকারি ভাবে 1টা, এই হলো 2টা, এই হলো মোট 11টা ইপিজেড। এই 11টা ইপিজেড এর মধ্যে ইপিজেডটা তাহলে কাজটা কি? আচ্ছা, ইপিজেডটার কাজ হলো এক্সপোর্ট। আমরা দেখতেছি যে আমরা যে এক্সপোর্ট করি বিভিন্ন দেশে, সেই এক্সপোর্টের বেসিক কাজগুলো আমাদের করে হলো ইপিজেড কোম্পানিগুলো। এই ইপিজেড গুলো আছে বিভিন্ন জায়গায়, ইপিজেডটা আছে। ইপিজেডটা চালায় কারা? ইপিজেডটা চালায় বেসিক্যালি বেবজা, ঠিক আছে, বেবজা। তো বেবজা হলো ইপিজেড গুলোতে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করার জন্য সরকার কর্তৃক ঘোষিত প্রতিষ্ঠান। তাহলে দেখেন প্রথম ইপিজেড কত সালে হয়েছিল, আমি একটু আগে বলছি, বলুন তো প্রথম ইপিজেড কত সালে হয়েছিল? 1983 সালে। তাহলে প্রথম ইপিজেড যদি 1983 সালে হয়, তাহলে বাংলাদেশের যে বেবজা, এটা অবশ্যই আগে হয়েছে। এটা কবে হয়েছে? দেখেন, বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি বেবজা, এটা হয়েছে হলো 1980 সালে, ঠিক আছে, 1980 সালে হয়েছে। এবং এই বেবজাটা কোন মন্ত্রণালয়ের আন্ডারে বলেন তো? বেবজাটা কোন মন্ত্রণালয়ের আন্ডারে বলতে পারবেন কেউ? পিএম অফিসের আন্ডারে। ভেরি গুড, এটা হলো সরাসরি প্রাইম মিনিস্টার অফিসের আন্ডারে এই বেবজাটা, ঠিক আছে। এবং এই অর্থনৈতিক ভূমিকায় এই বেবজার কাজ কি? দেখেন, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন ও রপ্তানি বৃদ্ধির মাধ্যমে শিল্প খাতের দ্রুত বিকাশের জন্য ইপিজেড অঞ্চল প্রতিষ্ঠিত হয়। এবং ইপিজেড প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল দেশি বিদেশি উদ্যোক্তাদের আকৃষ্ট করা। ওকে, আচ্ছা। এবং এই ইপিজেড এর যে মানে ভূমিকা দেশি বিদেশি আকৃষ্ট করা, তার সাথে এই জিনিসগুলো কি হেল্প করে? দেখেন, রপ্তানিমুখী শিল্পের বিকাশ ঘটায়, কারণ আমরা প্রচুর রপ্তানি করতে হবে, এই টাইপের শিল্প আমরা বানাবো, যেহেতু আমরা এক্সপোর্ট করতে পারতেছি। বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করে, কারণ বৈদেশিরা এখানে বিনিয়োগ করে আপনার কি একটা লাভ উঠায় নিয়ে যেতে পারবে, সেটা আকৃষ্ট করে। দক্ষ মানব সম্পদ গড়ে তুলবে। কিভাবে দক্ষ মানব সম্পদ গড়ে তুলবে? আমাদের এখানে যখন প্রচুর ইন্ডাস্ট্রি হবে, তখন সেইখানে বিভিন্ন মানুষজন কাজ করবে এবং দক্ষ মানব সম্পদ গড়ে উঠবে। তারপরে কি দেখেন, উন্নত প্রযুক্তির বিকাশ ঘটবে বাংলাদেশে, উন্নত প্রযুক্তির বিকাশ ঘটবে বাংলাদেশে। তারপরে দেখেন, বৈদেশিক বাণিজ্যে, হ্যাঁ, অনুকূল ভারসাম্য নিয়ে আসবে, নারী ক্ষমতায়ন ঘটবে, নারীরা এইসব ইন্ডাস্ট্রিতে কাজ করবে, অবকাঠামোগত বাংলাদেশের উন্নয়ন হবে, রাস্তাঘাট হবে, এই টাইপের জিনিস হবে। এবং সংহতিপূর্ণ সম্পর্ক হবে। সংহতিপূর্ণ সম্পর্ক কি? অন্যান্য দেশের সাথে আমাদের একটা সংহতিপূর্ণ সম্পর্ক তৈরি হবে। এবং দক্ষ কারিগর সৃষ্টি হবে, দক্ষ কারিগর সৃষ্টি হবে। এর সাথে অগ্র ও পশ্চাৎযোগ শিল্পের স্থাপনে সেটা হবে। এখন আপনারা বলবেন, অগ্র ও পশ্চাৎ সংযোগ শিল্প, ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড লিঙ্কেজ শিল্প, এটা আমি গতকাল ক্লাসে বলছিলাম। এই জিনিসটা কি বলেন তো? কেউ পারবেন না? আমি গতকাল ব্যাকওয়ার্ড আর ফরওয়ার্ড লিঙ্কেজের কথা ক্লাসে বলছিলাম আর কি, বেশ ভালোভাবে বুঝাই দিয়েছিলাম। আমার মনে হচ্ছে এখানে যাদেরকে আমি নাম দেখতেছি, এনারা মোটামুটি সবাই ছিল। আচ্ছা, আমি একটু ওয়েট করে দেখি, লিখুক একটু। যখন অন্যের উপর ডিপেন্ড করে না, ব্যাপারটা আরো ক্লিয়ার করা যায়। র ম্যাটেরিয়াল, হ্যাঁ, আমি আরো অনেক কিছু বলছিলাম আর কি। ফরওয়ার্ড ও ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, ধরেন আপনি
গার্মেন্ট প্রোডাক্ট আমি উদাহরণ দিয়েছিলাম, মানে ব্যাপারটা এরকম, ফরওয়ার্ড ও ব্যাকের লিঙ্কেজটা এরকম যে আপনি ধরেন কাপড় উৎপাদন করেন, তাহলে কাপড়ের সুতাটা আপনি কই থেকে নিয়ে আসেন? হ্যাঁ, এটা হলো ব্যাকওয়ার্ড লিঙ্কেজ। আবার ধরেন কাপড় রপ্তানি আপনি করেন না, আপনি কাপড় তৈরি করেন না, আপনি কি করেন কাপড়টা বানান ডাইরেক্ট। তাহলে ধরেন এটা আপনার হলো ক্লথ, মানে একদম ওই যে আমরা গজ কাপড় কিনি না, এটা ধরেন সেই গজ কাপড়। গজ কাপড়ের পরে এইখানে আমরা একটা শার্ট বানাচ্ছি, হ্যাঁ এরকম শার্ট বানাচ্ছি, এখানে শার্ট বানাচ্ছি, আর এটা ধরেন সুতা। তাহলে এই যে শার্টটা বানাচ্ছে এটা হলো ফরওয়ার্ড লিঙ্কেজ, ঠিক আছে। আর ব্যাকওয়ার্ড লিঙ্কেজ কোনটা? ব্যাকওয়ার্ড লিঙ্কেজ এই সুতাটা, আর এই কাপড়টা হলো মাঝখানে। তো আমরা যদি এই কাপড়টা বানাই তাহলে কি আমাদের যে ফরওয়ার্ড লিঙ্কেজ আর ব্যাকওয়ার্ড লিঙ্কেজ এই দুইটা শিল্পই আমাদের নিজেদের তৈরি হবে। এটা হলো ফরওয়ার্ড লিঙ্কেজ ও ব্যাকওয়ার্ড লিঙ্কেজ। আচ্ছা, তাহলে আমরা ইপিজেড আর বেবজা এই জিনিসের কনসেপশন নিয়ে কারো কি কোনো প্রশ্ন আছে? পরীক্ষা আসতে পারা যাবে না? ইপিজেড আর বেবজা ব্যাপারটা কি? আমার মনে হয় আমি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে দিচ্ছি যে ইপিজেড জিনিসটা কি আর বেবজেড জিনিসটা কি। পরীক্ষা আসলে লেখা যাবে না, এগুলো টিকা আকারে আসবে যে বেবজা কি বা ইপিজেড কি। আচ্ছা, কোনো কনফিউশন আছে? এবার আমরা চলেন বিডা নিয়ে একটু আলোচনা করি। বিডা, তাহলে বাংলাদেশে ইপিজেড, বেবজা, বিডা এই তিনটা সম্পর্কে আপনার ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। তো এখানে বিডা সম্পর্কে আমরা যখন আলোচনা করতে যাবো দেখবো যে বিডা প্রতিষ্ঠিত হয়েছে 2016 সালে। বিডা প্রতিষ্ঠিত হয়, বিডা 2016 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এই বিডার মাধ্যমে 16 তারিখে 1 সেপ্টেম্বর 2016 তারিখে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠার পর থেকে বিডা দেশি বিদেশি বিনিয়োগে আকর্ষণ করে যাচ্ছে। তাহলে বাংলাদেশের বিডার বেসিক কাজটা কি? কেউ কি বলতে পারবেন বিডার বেসিক কাজটা কি? আমি গতকাল একটা জিনিস পড়েছিলাম, ওইটার সাথে এটা সম্পর্ক আছে। বিডা কি করে? বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, এটার কাজ কি? এক কথায় বলতে হবে, একটা একটা জাস্ট ওয়ার্ড আর কি, কিছু না। এটা আমি কথা বলছি, এফডিআই, ভেরি গুড, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। এই যে ফরেন, বাইরে থেকে যে বাংলাদেশে বিনিয়োগ করবে, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, এই জিনিসটার কাজ হলো বিডা। এবং এটা কত সালে হয়েছে? 2016 সালে, এবং এটা প্রাইম মিনিস্টার অফিসের আন্ডারে। এবং দেখেন এটার কাজ কি? দেশি বিদেশি প্রকল্প সমূহের নিবন্ধন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করা, দেশীয় বিনিয়োগে উৎসাহ প্রদান করা, উদ্যোক্তা সৃষ্টি, ব্যবসায়ী সহজীকরণ, অনলাইন ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে বিনিয়োগ সংক্রান্ত সেবা প্রদান ও এর উন্নতি সাধন। ওয়ান স্টপ সার্ভিস কি আমি বলছিলাম, কেউ একজন বলেন তো ওয়ান স্টপ সার্ভিসটা কি? মাঠ পর্যায়ে বিনিয়োগ উন্নয়ন কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করা, বিনিয়োগোত্তর সেবা প্রদান, কর্মশালা, কমার্শিয়াল, আপনার হলো অফিস অনুমোদন ও নবায়ন, ঠিক আছে। এই জিনিসগুলা কাজ করবে হলো বিডা, ঠিক আছে, বিডা। তো তাহলে আমরা কি কি শিখলাম? আমরা হলো বিডা সম্পর্কে ডিটেল যেটুকু জানা দরকার আমরা কিন্তু বিডা সম্পর্কে মোটামুটি জেনে গেছি। লিখতে পারবেন না বিডা সম্পর্কে এটুকু ইনফরমেশন দিয়ে? আমরা কি জানলাম? ইপিজেড দেখলাম, বেবজা দেখলাম, বিডা দেখলাম, দেখা যাবে? ইয়েস, আচ্ছা ঠিক আছে, ওকে। আমি পরের প্রশ্নে চলে যাই। তাহলে এবার আমরা এই কটা দেখার পরে এবার আমরা দেখবো হলো বেজা। বেজা কি? বেজা হলো 2010 সালে প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক আছে। বেজা হলো 2010 সালে, এটাও প্রাইম মিনিস্টার অফিসের আন্ডারে বেজা। এবং বেজার বেসিক কাজ বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ আইন। তো বেজার কাজটা কি? বাংলাদেশের বিভিন্ন ইকোনমিক জোন হচ্ছে না, আপনার নাম শুনছেন না, বিভিন্ন টাইপের ইকোনমিক জোন হচ্ছে বাংলাদেশে, হ্যাঁ। এবং সরকারের লক্ষ্য কি? 2030 সালের মধ্যে এই পশ্চাৎপদ ও অনগ্রসর এলাকা সমূহের সম্ভাবনাময় সকল এলাকা নিয়ে শিল্প প্রতিষ্ঠার লক্ষ্যে 100টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হবে। এই 100টি অর্থনৈতিক অঞ্চল যে প্রতিষ্ঠা করা হবে এই কাজটা করবে হলো বেবজা, বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি, বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি। এবং অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে দেশের উন্নয়ন, উৎপাদন, রপ্তানি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেশকে উন্নত রাষ্ট্রের পর্যায়ে নিয়ে যাওয়া, এ লক্ষ্যে বেজা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এবং এর চেয়ারম্যান হলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, হলো এটার চেয়ারম্যান। এবং বেজার মধ্যে সব থেকে বড় প্রজেক্ট বেজার এখন পর্যন্ত সেটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর। এটা কোথায় করা হচ্ছে? এটা 30,000 একর জমির উপর এই দেশের বৃহত্তম পরিকল্পনা শিল্পনগর হিসেবে এটা করা হচ্ছে। এটা চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলা এবং ফেনী জেলার সোনাগাজী উপজেলায় এই তিনটা অঞ্চল মিলে এই 30,000 হেক্টর জমির উপরে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর স্থাপন করা হচ্ছে। এবং এই ধরনের যতগুলো আপনার শিল্পনগর তৈরি করা হচ্ছে প্রত্যেকটা সামগ্রিকভাবে বেজার অন্তর্ভুক্ত, ঠিক আছে। বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি বেজা এটার অন্তর্গত। এবং দেখেন বেজা চীন, জাপান ও ভারতীয় বিনিয়োগকারীদের G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, G2G মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ভিত্তিতে অর্থনৈতিক অঞ্চল স্থাপনে উদ্যোগ গ্রহণ করেছে। কথা ক্লিয়ার? বোঝা গেছে? কারণ কি বেজা সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার না? যারা ক্লাস আছে তারা কিন্তু সব লিখে দিয়ে আসতে পারবে, এইটুকু লিখতে পারলেই অনেক মার্কস পাবে আর কি। ওই কি এইটুকু মনে থাকবে না আর কি। আচ্ছা,
এবার দেখেন ওয়ান স্টপ সার্ভিসটা এখানে তাও আমি একবার বলে দিচ্ছি, আমি পুরো ওয়ান স্টপ সার্ভিসটা আপনাদেরকে অনেকবার আমি বুঝাইছি, বারবার বলছি। হ্যাঁ, ওয়ান স্টপ সার্ভিসটা 125 ধরনের সেবা প্রদান করা হয়, যার মধ্যে সেবা অনলাইনে প্রদান করা হচ্ছে এবং বাংলাদেশের এই বেজাই, ঠিক আছে, ওয়ান স্টপ সার্ভিস কার্যক্রমটা চালু করা হয়েছে। আচ্ছা, তাহলে এবার আমি আপনাদেরকে আমি এতক্ষণ আমি যা যা পড়ালাম সেটার একটা সামারি আপনাদেরকে এখন আমি দিই। এখন আমি যা যা পড়াইছি আর কি, সামারি হলো কি, টপিক গুলো কি কি ছিল আমরা একটু দেখি। টপিক ছিল কি, ইপিজেড, ক্লিয়ার? ইপিজেড এর কোনো কনফিউশন নাই। তারপরে ইপিজেড এর পরে আমরা কোন টপিক পড়ছি বলেন তো? ইপিজেড এর পরে কি পড়ছি বলেন বলেন, আমি একটু আগে পড়াইছি বেবসা। ভুলভাল বলতেছেন, তাহলে তো পড়েননি নেই বেবসা। তারপরে আমরা কি পড়াইছি? বেবসার পরে কি পড়াইছি বলেন, একটা একটা করে বলেন। ইপিজেড পড়ছি, বেবসা পড়ছি, তারপর বিডা, বিডা, বিডার পরে কি পড়ছি বলেন? বেসা। আচ্ছা, আর কোনো প্যাচ লাগবে এগুলা নিয়ে? চারটা টপিক বলছি, চারটা নিয়ে কোনো আর কখনো প্যাচ লাগবে চারটা নিয়ে? তো এই চারটা সম্পর্কে তো একদম কনসেপশন ক্লিয়ার হয়ে গেছে, আশা করি আর কারো কোনো প্রবলেম নাই। হ্যাঁ, যারা ক্লাস করতেছে আশা করি তাদের টাইম আমি ওয়েস্ট করবো না। হ্যাঁ, আমার একটা মাথায় অবশ্যই সবসময় কাজ করে ক্লাস নেওয়ার সময়, বা আমি যখন স্লাইড বানাইছি, যে আপনারা যে কষ্ট করে ক্লাসে আসছেন আপনাদের টাইম যাতে ওয়েস্ট না হয়। হ্যাঁ, এটা আমি একদম সবসময় মাথায় রাখছি আর কি, যে একেবারে যে টাইম ওয়েস্ট না হয়। হ্যাঁ, বিটা 2010 সালে, বেজা 2016 সালে, আর ডেবজা হলো 1980 সালে। ওকে, সালগুলো মনে রাখেন এবং সবই প্রাইম মিনিস্টার অফিসের আন্ডারে আর কি। আমি সবসময় চাইছি আপনাদের টাইম যাতে ওয়েস্ট না হয়। আচ্ছা, এবার আমরা একনেক সম্পর্কে জানবো। আচ্ছা, তো এই একনেক সম্পর্কে আমরা যে জানবো, তো একনেক সম্পর্কে আপনারা কি জানেন আর কি, সেটা আমাকে কেউ একজন যদি অনলাইনে বলেন যে আমি একনেক সম্পর্কে এটা জানি, তাহলে দেখবেন যে আমি আপনার কনসেপশন আরো একদম ক্লিয়ার করে দিতে হবে একনেক সম্পর্কে, একদম মানে মানে ফুল ফেস ক্লিয়ার করে দিতে পারবো। আপনারা কেউ কি একটু সাহস করে বলতে পারবেন যে আমি একনেক সম্পর্কে এটা এটা জানি? এনিওয়ান? না, কেউ সাহস করে বলবেন না, জানেন না কিছু, জানা নেই মানে কিছুই জানা নেই একনেক সম্পর্কে? অবশ্যই জানা আছে, প্রিলি পরীক্ষা দিচ্ছেন, একনেক সম্পর্কে অবশ্যই জানেন, প্রজেক্টের অনুমোদন দেয় আছে, এইটুকু জানেন। আর কি জানেন? বড় বড় প্রকল্পগুলো এখানে পাস হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কথা ঠিক আছে, বড় 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 না, কত বড় বড় পাস হয় আর কি। আচ্ছা, তো আমি গতকাল একটা ট্রাই করছিলাম যে এলডিসি সম্পর্কে আপনাদের যেরকম একদম ক্লিয়ার আমি কনসেপ্ট দেওয়ার ট্রাই করছিলাম, একনেক সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট দিয়ে দিই, ঠিক আছে? আপনারা যাতে পরীক্ষা হলে একদম ক্লিয়ার সব লিখতে পারেন। তো আমরা প্রথমে আসি, নেক আর একনেক এই দুইটার পার্থক্য বুঝতে হয় প্রথমে। নেকটা হলো ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, আর একনেকটা হলো এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। তো নেক ইয়ারলি একবার বা দুইবার নেকের হলো আপনার সভা অনুষ্ঠিত হয়, এবং এই নেকের মেম্বার হলো, প্রধান হলো প্রাইম মিনিস্টার আর তার ক্যাবিনেট মানে মন্ত্রিসভা, এনারা থাকে হলো এই নেকের মিটিং এ। নেই লিখে ফেলছে আপনারা, সরি আর কি, নেক হবে আর কি, ঠিক করে দিই, নেই লিখে ফেলছে, নেক হবে আপনার। একবার হলো ইনারা হলো এটা আর কি, বছরে হলো একবার বা দুইবার হয়, এবং পিএম বা ক্যাবিনেট ইনারাই এটা আর কি রান করে আর কি। আচ্ছা, তো এটা হলো বছরে একবার বা দুইবার হয়। এবার আমরা আসি হলো একনেক। একনেকটা কি? একনেকটা উইকলি একবার বা দুইবারই একনেকের আপনার হলো এই সভাটা অনুষ্ঠিত হয়, উইকলি একবার, মঙ্গলবার নর্মালি। তো দেখা যায় যে সকল প্রজেক্ট 50 কোটি টাকার উপরে, তাদের অনুমোদনে একনেকে দেয়, এবং এই একনেকের প্রধান হলো প্রাইম মিনিস্টার, আর অর্থমন্ত্রী থাকে একনেকে, আবার থাকে হলো পরিকল্পনা মন্ত্রী, ঠিক আছে, বিকল্প চেয়ারপারসন থাকে হলো পরিকল্পনা মন্ত্রী। এবং 50 যদি আপনার কোটি টাকার নিচে যদি কোনো প্রজেক্ট হয়, তাহলে সেই প্রজেক্টটা কারা পাস করে? সেই প্রজেক্টটা পাস করে হলো মিনিস্ট্রি মানে মন্ত্রণালয়, সেটা নিজেরাই অনুমোদন দিতে পারে। 50 কোটি নিচে হলে, 50 কোটির উপরে গেলে সেটা হলো একনেক থেকে পাস করে নিতে হয়। একনেকে থাকে পিএম, তারপরে হলো আপনার প্ল্যানিং কমিশনের যে আপনার ইয়া থাকে আমাদের পরিকল্পনা মন্ত্রী, ঠিক আছে, পরিকল্পনা মন্ত্রী থাকে, এবং থাকে হলো কি অর্থমন্ত্রী, হ্যাঁ, ফিনান্স মিনিস্টার, এফএম ফিনান্স মিনিস্টার থাকে। আবার কি থাকে? পরিকল্পনা মন্ত্রণালয় কি প্ল্যানিং মিনিস্ট্রি। আর এই পিএম মানে কিন্তু হলো প্রাইম মিনিস্টার, ঠিক আছে, ইনারা এইখানে থাকে আর কি। এবার আপনাদের কাছে ব্যাপারটা আমি আরেকটু ক্লিয়ার করে দিই যে এখানে কিভাবে কাজ করে আর কি। তো দেখেন, প্রথমে কোন যদি এক প্রজেক্ট পাস করতে হয়, তাহলে সেটা প্রথমে যায় হলো প্ল্যানিং মিনিস্ট্রির কাছে, প্ল্যানিং মিনিস্ট্রি। তারপরে এই প্ল্যানিং মিনিস্ট্রি যেটা করে সেটা হলো বাংলাদেশের ইকোনমিক ডিভিশন আছে, ইকোনমিক ডিভিশন, এই ইকোনমিক ডিভিশনে ওই প্ল্যানটা পাঠাই যায়। ইকোনমিক ডিভিশনে ওই প্ল্যানটা যখন যায়, ওই প্ল্যান ইকোনমিক ডিভিশন থেকে আবার ঘুরে এসে কোথায় যায়? যদি দেখা যায় ঠিক আছে, তাহলে তারা আবার প্ল্যানিং মিনিস্ট্রিতে যায়। প্ল্যানিং মিনিস্ট্রির পরে ওই পরিকল্পনাটা যাবে হলো নেকে, ঠিক আছে, নেকে ওইখানে এটা হলো অনুমোদন পাবে ওই পরিকল্পনাটা। এই পরিকল্পনাটা নেকে অনুমোদন পাওয়ার পরে কোনো একটা সময় প্রজেক্ট যখন পাস হবে, তখন এটা যাবে হলো একনেক।
তাহলে কথা বুঝতে পারছেন, একনেক কিন্তু একদম মাঠ পর্যায়ের যে লোকজন যারা এটা এক্সিকিউশন একদম মাঠ পর্যায়ে এক্সিকিউশন, তার আগের স্টেপটা হলো এই একনেক। কথা ক্লিয়ার একদম? একনেক সম্পর্কে কি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে? একনেক কি? এবার দেখেন, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, ইকোনমিক কাউন্সিল হলো বাংলাদেশ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের অধীনস্থ একটি নির্বাহী কমিটি, যা জাতীয় গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প যাচাই, বিনিয়োগ, অনুমোদন ও অগ্রগতি তথাপি দেশের অর্থনৈতিক অবস্থা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের তত্ত্বাবধান, প্রণয়ন, পর্যালোচনা ও অনুমোদন প্রদান করে। এবং একনেকের সভাগুলো সাধারণত পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের অধীনে শেরেবাংলা নগরের এনইসি নেক সম্মেলনের কক্ষে অনুষ্ঠিত হয়। মানে নেক, এনইসি মানে হলো নেক বোঝাচ্ছে, নেকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এবং 2014 সালের সর্বশেষ প্রকাশিত বাংলাদেশের গেজেট অনুসারে একনেক কমিটির চেয়ারপারসন থাকবে কে? মাননীয় প্রধানমন্ত্রী। এবং তার অনুপস্থিতিতে বিকল্প চেয়ারম্যান কে থাকবে? অর্থমন্ত্রী। বিকল্প চেয়ারম্যান থাকবে হলো অর্থমন্ত্রী। এবং একনেকের যে কমিটিটা আপনার আগে ডিফারেন্ট ছিল, বর্তমান স্ট্রাকচারটা এরকম। এবং পূর্ণগঠিত একনেকের চেয়ারপারসন হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিকল্প চেয়ারপারসন রয়েছেন আহম মুস্তফা কামাল। এই ইনফরমেশনটা পুরাতন। বর্তমানে আপনার হলো অর্থমন্ত্রীর নাম কি একটু বলেন তো? বর্তমান অর্থমন্ত্রীর নাম কি? আবুল হাসান মাহমুদ আলী। ঠিক আছে, আবুল হাসান মাহমুদ আলী। তাহলে এটা একটু ঠিক করে নিন। হ্যাঁ, আবুল হাসান মোহাম্মদ আলী, আমি এটা এখানে ঠিক করে দিই। এই যে আবুল হাসান মাহমুদ আলী, ইনি হলো একনেক পুনর্গঠন করে মন্ত্রিসভা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে। এবং নতুন পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম, ইনি বর্তমানে নাই, ইনি এটাও চেঞ্জ হয়েছে আর কি। ঠিক আছে, এখানে আরেকজন আছে, ওনার নামটা একটু দেখে নেওয়া লাগবে, আমার এক্সাক্ট মনে নেই আর কি। হ্যাঁ, তো ইনি হলো একনেকের দায়িত্বে আছে। আচ্ছা, তো একনেক সম্পর্কে, নেক সম্পর্কে, হ্যাঁ, ইকোনমিক ডিভিশন সম্পর্কে আপনাদের কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এটাও তো আহামো। আচ্ছা, ঠিক আছে, ওকে। জি ভাই, একদম কি ক্লিয়ার? তো আমরা সোশ্যাল সেফটি নেটের অনেক কিছু পড়ছি। হোয়াট ইজ সোশ্যাল সেফটি নেট? তো দেখেন, সোশ্যাল সেফটি নেট এটা বেসিক্যালি আপনার হলো টু অ্যাসিস্ট দ্য পোর, মানে গরিব মানুষের সাহায্য করার জন্য, দ্য ডিসঅ্যাডভান্টেজড এন্ড ভালনারেবল কমিউনিটি, মানে যারা হলো সুবিধা বঞ্চিত এবং মানে ভালনারেবল মানে তো বুঝতেছেন, ভালনারেবল মানে ভালনারেবল, যাদের অবস্থা খুব করুন, এরকম কমিউনিটিকে হেল্প করার জন্য সরকারের যে প্যাকেজ থাকে, প্যাকেজ একটা প্রোগ্রাম, সেটা হলো সোশ্যাল সেফটি নেট বা সামাজিক সুরক্ষা কর্মসূচি। তো এই সামাজিক সুরক্ষা কর্মসূচির মধ্যে অনেকগুলা কর্মসূচি পড়ে। এই কর্মসূচিগুলোকে একত্রে বিভিন্ন কর্মসূচি আছে, তো আমি অনেকগুলো কর্মসূচি আপনাদেরকে আমি আজকে বলে দিচ্ছি। আমার বিশ্বাস এই কর্মসূচিগুলোর মধ্যে পরীক্ষায় চলে আসবে। তো প্রথমে আসি আশ্রয়ণ প্রকল্প। আশ্রয়ণ প্রকল্প কি পড়ছিলেন এর আগে? না, আচ্ছা ঠিক আছে, ওকে। না পড়লে বলবেন, তাহলে পড়েন, তাহলে তার পড়ানোর দরকার নেই। আচ্ছা দেখেন, এই ভূমিহীন, গৃহহীন, ছিন্নমূল, অসহায়, দরিদ্র বানানটা ভুল হয়েছিল, ঠিক করে নিন। দরিদ্র জনগোষ্ঠীকে পুনর্বাসনের মাধ্যমে উন্নয়নের মূলধারায় নিয়ে আসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার মস্তিষ্ক প্রসূত অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের একটি মডেল। এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ একটি সরকারি উন্নয়ন প্রকল্প। ঠিক আছে, এটা প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটা সরকারি প্রকল্প। এবার আসেন ইনফরমেশনে। এই প্রকল্পটা, আশ্রয়ণ প্রকল্পটা কি? আশ্রয়ণ প্রকল্প দেখেন, 1972 সালের 20 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরপোড়া গাছা গ্রামে ভূমিহীন গৃহহীনদের এই পুনর্বাসন অবস্থাটা শুরু করে। এবং 1997 সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে শুরু হয় আশ্রয়ণ প্রকল্প। তাহলে বঙ্গবন্ধু শুরু করেছিল 72 সালে, তারপরে 1997 সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে এই আশ্রয়ণ প্রকল্পটি শুরু হয়। এবং আশ্রয়ণ প্রকল্প এখন পর্যন্ত প্রায় 5,55,000 পরিবারকে 1997 থেকে 2023 সাল পর্যন্ত হেল্প করছে। এবং মুজিব বর্ষে স্পেশালি 2,38,000 লোককে তারা হলো কি করছে, এই ঘর বাড়ি বানায় দিচ্ছে। এবং দেখেন এর বিশেষ অবদানটা কি, মানে এই আশ্রয়ণ প্রকল্পের একটা বিশেষত্ব আছে, খালি এগুলো তো সবাই লিখতে পারবে। বিশেষত্বটা হলো কি দেখেন, স্বামী স্ত্রী যৌথ নামে জমির মালিক, তাহলে ইচ্ছা করলেই না নারী ক্ষমতায়ন হয়েছে, নারী ছেড়ে দিয়ে স্বামী চলে যেতে পারবে না। আবার কি দেখেন, ক্ষুদ্র ঋণ ও প্রশিক্ষণের মাধ্যমে উপকারভোগীদের কৃষি উৎপাদন, পশুপালন দ্বারা উপার্জনক্ষম করে তোলা হচ্ছে এবং দক্ষতা ও সক্ষমতা বাড়িয়ে মানব সম্পদে রূপান্তর করা হচ্ছে। তারপর কি দেখেন, ব্যাপক বনায়ন ও বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা হচ্ছে। তাহলে এই তিনটা বৈশিষ্ট্য, পরিবেশগত, নারী ক্ষমতায়ন এবং এই ক্ষুদ্র ঋণ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের কর্মমুখী কাজে লাগানো, এই বিশেষত্বটা আছে এই আশ্রয়ণ প্রকল্পে।
এছাড়া আপনি এক্সট্রা আরেকটা দিতে পারেন, সেটা হলো ক্রুশকুল আশ্রয়ণ প্রকল্প। ক্রুশকুল আশ্রয়ণ প্রকল্পটা কি? এটা হলো জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসনের জন্য প্রকল্প, এবং এটি পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ, এবং এখানে প্রায় 4,409টি পরিবারের বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে, এবং 139টি পাঁচতলা ভবন নির্মাণের কাজ চলতেছে ক্রুশকুল আশ্রয়ণ প্রকল্প। এবং ক্রুশকুলটা কোথায় এটা বলতে হবে, বাংলাদেশে কোন জেলায় ক্রুশকুল? কক্সবাজার, থ্যাংক ইউ, কক্সবাজার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে না? আশ্রয়ণ প্রকল্প পড়ায় ফেলছি আর কি। এরকম লিখতে পারবেন না পরীক্ষায় আশ্রয়ণ প্রকল্প আসলে? জি পারবো, ইনশাল্লাহ ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ আর কি। আচ্ছা, এইবার আমরা দেখবো কমিউনিটি ক্লিনিক। তো কমিউনিটি ক্লিনিকও সোশ্যাল সেফটি নেটের একটা পার্ট। এখানে ডাক্তার কেউ আছে? ক্লাস করতেছে ডাক্তার এরকম কেউ আছে? জি, কে আপনি ডাক্তার? কমিউনিটি ক্লিনিক সম্পর্কে কি জানেন বলেন তো? এবার দেখেন, 1998 সালে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম বেসিক্যালি শুরু হয়, এবং 1998 সালে হেলথ অ্যান্ড পপুলেশন সেক্টর HPSP এর আওতায় প্রতি 6,000 গ্রামীণ পরিবারের মধ্যে 6,000 গ্রামীণ পরিবারের জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়, এবং 2000 সালে প্রধানমন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি ইউনিয়নের ডিমাদাঙ্গা গ্রামে প্রথম কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করেন। তাহলে কত সালে শুরু হয়? 1998 সালে। তো 98 সালে কি চিন্তা করা হয়েছে যে আমরা প্রতি 6,000 গ্রামীণ পরিবারের জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক দেবো, এবং 2000 সালে প্রাইম মিনিস্টার সর্বপ্রথম টুঙ্গিপাড়ার পাটগাতিতে এটার কাজ করে। এবং এর উদ্দেশ্য কি? তৃণমূল পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্য সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়া। এবং স্লোগান কি? শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ। ওকে, সুন্দর একটা ডায়লগ। এবং দেখেন সংখ্যা কি? 2023 সালের যে অর্থনৈতিক সমীক্ষা সেইটা অনুযায়ী এখানে 14,200টি, আর সংসদের বক্তব্য অনুযায়ী 14,384টি বর্তমানে কমিউনিটি ক্লিনিক আছে। এবং কমিউনিটি ক্লিনিক মানুষ কি কি সেবা পায় নর্মালি দেখেন, আমি দেখাই। সেটা হলো মা, নবজাতক ও অসুস্থ শিশুর সেবা করা, প্রজনন, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা সেবা, সাধারণ আঘাতের চিকিৎসা, পুষ্টি সেবা, শারীরিক মানসিক প্রতিবন্ধীদের শনাক্ত করা, কিশোর কিশোরীর স্বাস্থ্য শিক্ষা প্রদান। এবং কমিউনিটি ক্লিনিকের যারা সেবা নেয় এদের মধ্যে দেখা যায় 85%ই নারী ও শিশু। এনাফ, এনাফ অ্যান্ড মোর দেন এনাফ। BCS এর রিটেনে লেখার জন্য কমিউনিটি ক্লিনিক সম্পর্কে। ওকে ভাইয়া? আচ্ছা ঠিক আছে। তাহলে কমিউনিটি ক্লিনিক শেষ। এবার আমরা যাব আমার বাড়ি আমার খামার প্রকল্প। আচ্ছা, আমার বাড়ি আমার খামার প্রকল্প জিনিসটা হলো দেখেন, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ 2009 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বাড়ি একটি খামার এর প্রকল্প পরিবর্তিত নাম আমার বাড়ি আমার খামার। তাহলে 2009 সালে প্রাইম মিনিস্টার একটা প্রকল্প নিয়েছিল নির্বাচনী ইশতেহারের পরে, যে একটি বাড়ি একটি খামার, সেটার পরবর্তী নাম আমার বাড়ি আমার খামার। এই পরিকল্পনাটি গ্রহণ করে, এবং এটা হলো সরকারের ক্ষুদ্র ঋণ প্রকল্প, এক ধরনের ক্ষুদ্র ঋণ প্রকল্প আমার বাড়ি আমার খামার। এর মূল উদ্দেশ্য কি দেখেন, এর মূল উদ্দেশ্য হলো দরিদ্র সদস্য ও সরকারের সহায়তায় একটি স্থায়ী তহবিল গঠন করে সদস্যদের বসত বাড়িতে পারিবারিক কৃষি খামার স্থাপনে বিনিয়োগ করে আয় বৃদ্ধির মাধ্যমে দারিদ্র বিমোচন করা। এবং প্রকল্পের মেয়াদ চালু ছিল 2009 থেকে 2021 সাল পর্যন্ত। তাহলে কিন্তু আমার বাড়ি আমার খামার প্রকল্পটা অলরেডি শেষ, যেটার পূর্ববর্তী নাম একটি বাড়ি একটি খামার। ঠিক আছে, তাহলে এটা কি দারিদ্র বিমোচন করার একটা উদ্দেশ্য, এবং এইটার মাধ্যমে কি সরকারের ক্ষুদ্র ঋণ প্রকল্পের আরেকটা সিস্টেম হলো ছিল এটা। এবং এই প্রকল্পের অন্যতম অর্জন হলো সদস্যদের আর্থিক অন্তর্ভুক্ত করা, মানে ইলেকট্রনিক ভাবে তাদেরকে বিভিন্ন জায়গায় আপনার মানে তাদের ইনফরমেশন নেওয়া হয়েছে, এবং তাদের থেকে সঞ্চয় আদায়, জমা, ঋণ বিতরণ, কিস্তি আদায়, প্রকল্প হতে প্রণোদনা, যাবতীয় আর্থিক লেনদেন অনলাইন সিস্টেমে সম্পাদিত হয়। ঠিক আছে, মানে অনলাইন সিস্টেমে তাদেরকে আনা গেছে আর কি। এই যে ঋণ নিচ্ছে, ঋণ জমা দিচ্ছে আর কি, কিস্তি, তারপরে প্রকল্প হতে প্রণোদনা ইত্যাদি তাদেরকে দেওয়া যাচ্ছে আর কি। তো এই ছিল আমার বাড়ি আমার খামার প্রকল্প। আচ্ছা, তাহলে আমার বাড়ি আমার খামার প্রকল্পের পরে পরবর্তীতে সরকারের আরেকটি প্রজেক্ট, সেটা হলো পল্লী সঞ্চয় ব্যাংক। নাম শুনছেন সবাই, PKB, পল্লী সঞ্চয় ব্যাংক। পল্লী এলাকার দারিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষদের আর্থিক অন্তর্ভুক্তি করার মাধ্যমে দরিদ্র বিমোচনের লক্ষ্যে 2016 সালে এই ব্যাংক প্রতিষ্ঠিত করা হয়, 2016 সালে। এবং এর 51% শেয়ার সরকারের, বাকি 49% শেয়ার আমার বাড়ি আমার খামার সমিতি। অলরেডি কিন্তু আমার বাড়ি আমার খামার শেষ সমিতি। তাহলে দেখি যে 51% শেয়ার সরকারের। এবং পল্লী প্রকল্পের আওতায় গঠিত সমিতি তহবিল দায় দানে ইতিমধ্যে ব্যাংকে স্থানান্তর হয়েছে, এবং নগদ অর্থের প্রয়োজনে অসময়ে খাদ্য সদস্যদের উৎপাদিত শস্য কম মূল্যে বিক্রি করায় আর্থিক লোকসান থেকে রক্ষা পাওয়ার জন্য চালু হয় শস্য গোলা ঋণ।
তাহলে এই শস্যগোলা ঋণ জিনিসটা কি বুঝতে পারছেন? শস্যগোলা ঋণ জিনিসটা কি? শস্যগোলা ঋণ মানে কি? আপনি কৃষক, আপনি হঠাৎ করে একটা বিপদের মধ্যে পড়লেন, আপনি কিছু টাকা পয়সা দরকার, আপনি কি করলেন? আপনার শস্যটা কম দামে কারো কাছে বিক্রি করে দিচ্ছেন, তাহলে তো আপনার লস। এই জায়গা থেকে এই পল্লী সঞ্চয় ব্যাংকের একটা সিস্টেম আছে, সেটা হলো শস্যগোলা ঋণ। এখান থেকে আপনি ঋণ নিতে পারবেন। এবং এই ব্যাংক সর্বপ্রথম আপনার ফোন ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা কৃষকদের জন্য নিয়ে আসছে এবং ক্ষুদ্র ঋণের পরিবর্তে একটি কার্যকর, টেকসই ও জনমুখী আর্থিক মডেল হলো এই পল্লী লেনদেন। কথা ক্লিয়ার? তাহলে পল্লী সঞ্চয় যে ব্যাংক, এটা সম্পর্কে আসলে লিখতে পারবেন? এগুলো কিন্তু সবকিছু কি সোশ্যাল সেফটি নেটের মধ্যে পড়তেছে। আচ্ছা, শুধু আমিনা আক্তারই কমেন্ট করে যে পারবো ভাই ইনশাল্লাহ, বাকিদের অবস্থা তো মনে হয় করুন, অথবা সব পারে আর কি, যে কোনো একটা করুন, অবস্থা করুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেন রে ভাই করুন কেন? কিচ্ছু মনে থাকে না তো কি? এত গার্বেজ পড়লে তো কিছু মনে থাকে না। টু দা পয়েন্ট করতে হবে, একদম মেন মেন কি কি জিনিস পড়তে হবে। বইয়ের মধ্যে ওয়ার্ড মুখস্থ করে যাইতে হবে, সেন্টেন্স মুখস্থ করার সময় নাই। ওয়ার্ড মুখস্থ করে ওয়ার্ড থেকে সেন্টেন্স জেনারেট করতে হবে। আর এত পড়া তো মনে রাখা সম্ভব নয়, এটা তো মানুষ হিউম্যান ব্রেন, এই যে তার জোর করে দিলে ও ইনপুট রাখতে পারবে না, ইনপুট দিয়ে লাভ নাই, তো রাখবে না তো আর কি, ওয়ার্ড মুখস্থ করে যাবে। আচ্ছা, পল্লী সঞ্চয় ব্যাংক গেল। এবার আমার বাড়ি আমার গ্রাম, সরি আমার গ্রাম আমার শহর। তাহলে আমরা প্রথমেই দেখলাম কি, একটি বাড়ি একটি খামার, তারপরে দেখলাম আমার গ্রাম আমার শহর। এবার আমি সরি, প্রথমে দেখছি একটি বাড়ি একটি খামার, তারপরে আমার বাড়ি আমার খামার, তারপরে সেটা কি আমার গ্রাম আমার শহর। এবং আমার গ্রাম আমার শহর, এটার মিশন হলো কত? 2041 সাল এর মধ্যে। এবং এই পাইলট প্রকল্পটি 15টি গ্রাম নির্বাচন করেছে। এটা একটা পাইলট প্রজেক্ট, যে 15টা গ্রামে এটা দিয়ে দেখা হবে। কি কি দেওয়া হবে দেখেন, ইউনিটের আবাসন ব্যবস্থা দেওয়া হবে, পরিচ্ছন্ন চুলা দেওয়া হবে, সড়ক উন্নয়ন দেওয়া হবে, বর্জ্য ব্যবস্থাপনা দেওয়া হবে, পাইপে পানি সরবরাহ করা হবে, খাল ও পুকুর থাকবে, প্রার্থনা কেন্দ্র থাকবে, বিনোদন কেন্দ্র থাকবে, বাণিজ্য কেন্দ্র থাকবে, কমিউনিটি স্পেস থাকবে এই প্রকল্পের আন্ডারে। এবং এটা গভর্নমেন্টের কি একটা পাইলট প্রজেক্ট। এবং এই প্রজেক্টের আওতায় দেখেন 2041 সালের মধ্যে 15টা গ্রামে এই জিনিসগুলো আপনার কি ইন্ট্রোডিউস করা হবে। ইন্ট্রোডিউস করা হলে এর মধ্যে দিয়ে শুরু হতে চলে যায় সরকারের ফ্ল্যাগশিপ উদ্যোগ আমাদের আমার গ্রাম আমার শহর। এবং 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশের এটা একটা পার্ট, আমার গ্রাম আমার শহর। এবং এর দায়িত্ব দেওয়া হয়েছে কারে? এলজিডি এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আগামী 3 বছর এই প্রস্তাবিত পাইলট প্রকল্পটি একটি মহাপরিকল্পনার আওতায় বাস্তবায়ন করবে। এই মহাপরিকল্পনার মাধ্যমে শহরের নানান সুবিধা সহ সারা দেশের গ্রামগুলোতে গ্রোথ সেন্টার সম্প্রসারিত হবে। আমার গ্রাম আমার শহর। এবং এই আমার গ্রাম আমার শহরের মধ্যে আপনি দেখেন কি কি আছে, সেটা হলো আমাদের গ্রামীণ জীবন অর্থনীতি নতুন প্রকল্প নেওয়া হয়েছে। দেখেন এলজিডি কি কি নিছে, কত কোটি টাকা ব্যয়, এটা বলা আছে। সব তো মনে রাখা সম্ভব না। 8 বিভাগে 8টি আপনার হলো জেলায় এই যে 7টি গ্রাম, হাওড় অঞ্চলে, উপকূলীয়, পার্বত্য, চর, বিল এলাকায়, ঠিক আছে, এই প্রজেক্ট গুলো করা হচ্ছে। এবং এই এলাকাগুলোর মডেল হবে এরকম। গ্রামীণ জীবন ও অর্থনীতির বদলে দেওয়ার প্রকল্পের নাম হলো আমার গ্রাম আমার শহর প্রকল্প। ওকে, আমি যেগুলা আপনাদের প্রমিস করছিলাম যে পড়ায় দিব, সেগুলা অলরেডি পড়ায় দিচ্ছি। কঠিন মনে হইলো? খুব বোরিং মনে হয়েছে? একটু কঠিন মানে এর থেকে সহজ ভাবে আর কি, বা ভালো এর থেকে আর কি পড়ান যে আমার আইডিয়া নেই আর কি। থাকলে আমাকে সাথে শেয়ার করতে পারেন, আমি কখনো আর ক্লাস নিলে আর কি নেওয়ার চেষ্টা করবো। এটাই আপনাদের সাথে আমার লাস্ট ক্লাস আর কি, আর কোনো ক্লাস নেই। হ্যাঁ, যাই পড়েন নিজের মতো লিখতে হবে, সহজ কোনো ওয়ে নাই, এটাই রিয়েলিটি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, সহজ কোনো ওয়ে নাই আর কি, এটাই রিয়েলিটি আর কি। ওকে, আপনাদের আরেকটা প্রশ্ন পড়াই দিব, সেটা হলো অপ্রতিরোধ উন্নয়ন অগ্রযাত্রা বাংলাদেশ বা উন্নয়নের অগ্রযাত্রা বাংলাদেশ বা বর্তমান সরকারের উল্লেখযোগ্য অর্জন। ঠিক আছে, এই জিনিসটা। তো এই জিনিসটা পড়ানোর আগে আপনাদেরকে আমি একটু দেখাইনি, সেটা হলো এই জিনিসটা, এই ধরনের প্রশ্নের উত্তর করতে গেলে এগুলো 20 নাম্বারের উত্তর। ঠিক আছে, আপনার অনেক কিছু লিখতে হবে। তো আপনার একটা কোটেশন দিতে হবে। আমি কোটেশনটা দিচ্ছি, জো বাইডেনের উত্তর দিবেন, বাংলাদেশের এক্সাম্পল অফ ইকোনমিক প্রোগ্রেস এন্ড এ কান্ট্রি অফ গ্রেট হোপ এন্ড অপরচুনিটি। এই উক্তিটা দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃত্তি ডাটা দিবেন, মাথাপিছু জিডিপি জাতীয় আয়ের ডাটা দিবেন, মূল্যস্ফীতির ডাটা দিবেন, রপ্তানির আয় ও পোশাক শিল্প ডাটা দিবেন, বৈদেশিক কর্মসংস্থান রেমিটেন্সের ডাটা দিবেন, বৈদেশিক মুদ্রা রিজার্ভ দিবেন, বাংলাদেশের দারিদ্র্যের মাত্রা দিবেন, কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব হ্রাসের ডাটা দিবেন, স্বাস্থ্য খাতে সাফল্যের ডাটা দিবেন, শিক্ষা খাতে সাফল্যের ডাটা দিবেন, কৃষি খাতে সাফল্যের ডাটা দিবেন, ডিজিটাল বাংলাদেশ গঠনের স্বপ্ন বাস্তবায়নের রূপ লিখবেন, বিদ্যুৎ খাতে সাফল্য লিখবেন, এবং অন্যান্য অর্জন যে ইন্টারন্যাশনাল অঙ্গনে, এই জিনিসগুলো দিয়ে দিবেন। এবং এগুলো আরো কই থেকে পড়বেন সেটাও দেখা দিচ্ছি, এগুলো তো এখান থেকে দিবেন। দেওয়ার পরে স্মার্ট বাংলাদেশ সম্পর্কে লিখবেন। স্মার্ট বাংলাদেশ সম্পর্কে লেখার পরে
স্মার্ট বাংলাদেশের 4টা মূল স্তম্ভ, এগুলো লিখবেন। লেখার পর স্মার্ট বাংলাদেশের প্যারামিটার আছে, কি কি প্যারামিটার দেখেন। এই যে কমপক্ষে মাথাপিছু আয় হবে এত মার্কিন ডলার, দারিদ্র সীমা 3% নিচে থাকবে, চরম দারিদ্রতা শূন্যে নেমে আসবে, মূল্যস্ফীতি 4 থেকে 5-এর মধ্যে, জিডিপি প্রবৃদ্ধি 5% নিচে, মানে বাজেটের ঘাটতি, রাজস্ব জিডিপি অনুপাত 20% হবে এবং বিনিয়োগ হবে জিডিপির 40%। এই জিনিসগুলো লিখবেন। লেখার পরে লিখবেন যে বাংলাদেশ পেপারলেস ও ক্যাশলেস সোসাইটি তৈরি হবে, তারপর স্বয়ংক্রিয় যোগাযোগ ব্যবস্থা, টেকসই নগরায়ন, এই ধরনের জিনিসপত্র তৈরি হবে। এগুলো লেখার পরে লিখবেন লাস্টে একটা উক্তি দিচ্ছি, হোয়াট বাংলাদেশ ক্যান টিচ আদার্স অ্যাবাউট ডেভেলপমেন্ট। ফিনান্সিয়াল টাইম বলছিল যে বাংলাদেশ অন্যদেরকে উন্নয়ন কি এটা শিখাতে পারে। এই অবস্থায় দিয়ে আপনি যদি একটা প্রশ্ন লেখেন উত্তর, তাহলে এটা রচনাও হয়ে যাবে, 20 মার্কের প্রশ্ন হয়ে যাবে, ইংলিশ বাংলা যে কোনো রচনা এটা লিখতে হবে। ঠিক আছে, এটা লিখতে পারবেন। আর এর সাথে আপনি দেখেন এই জায়গায়, এখানে দেখেন আপনাদের বাজেট, এটা ওয়ান স্টপ কোশ্চেন। হ্যাঁ, এটা ওয়ান স্টপ কোশ্চেন। হ্যাঁ, ওকে। এইখানে দেখেন বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা, এটা আমি আপনাদেরকে দেখাই দিই ওর সাথে। বাংলাদেশের বৈশ্বিক পরিবর্তনের মধ্যনীতি কৌশল, বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলা তাত্ত্বিক উত্তরণ খাদ্যভিত্তিক নতুন, তাই এখানে দেখাই দিই এখন। এই ব্যাস মূল্য সংযোজন কর বাজেট। আচ্ছা, এলডিসি গ্রাজুয়েশন আত্মসংখ্যা, আচ্ছা 176 পেজ না, 176 আর্থসামাজিক খাতের অগ্রগতির চিত্র, 176 পেজ, 176 পেজ। 176 পেজে আপনাদের একটু দেখাই দিই, এইখানে আপনি মোটামুটি আর্থিক অর্থ সামাজিক খাতে বাংলাদেশ কি কি উন্নতি করছে মোটামুটি আপনি সব ইনফরমেশন পেয়ে যাবেন। ভালো করে দেখে নেন এইখানে, ঠিক আছে। এক দশকে বাংলাদেশের যা যা অর্জন, আপনি যা যা ডাটা লাগে এখান থেকে নিয়ে নিতে পারবেন। ঠিক আছে, একদম যা যা ডাটা লাগে এই এই জায়গা থেকে নিয়ে নিতে পারবেন। আমি দেখাই দিলাম, এটা যেহেতু গ্রুপে দেওয়া আছে ওইখান থেকে দেখে নিবেন। ঠিক আছে, একদম আর্থিক যা অর্জন আছে সবের মধ্যে আছে। আচ্ছা, ভালো করে দেখাই দিলাম। আর কি দেখানো যায় আপনাদেরকে একটু দেখি। দেড় দশকে বাংলাদেশের রূপরেখা 3 থেকে 9 আসে, বাংলাদেশের সাফল্য ও রূপরেখা 3 থেকে 9। 3 নম্বর পেজে যাবো, থামেন। এই দেখ, এইখানে সুখী সমৃদ্ধি স্মার্ট উন্নয়ন বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার, এই যে 3 নাম্বার থেকে 9 নাম্বারে। ঠিক আছে, এখানে বাংলাদেশের দেখেন এখানে কি লেখা আছে, গত দেড় দশকে বাংলাদেশ একটি গতিময় ও দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক শক্তি হিসেবে বিশ্ব দরবারে মর্যাদা লাভ করেছে। এই সময় দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির গড় প্রবৃদ্ধি 6.7 ছিল এবং 2023-22-এ জাতীয় মাথাপিছু আয় 2,73,360 টাকা। মোট দেশজ উৎপাদনের মানদণ্ড 2023 সালের হিসাব অনুযায়ী দেশের বাংলাদেশ বিশ্বের 33তম বৃহৎ অর্থনৈতিক দেশ। ঠিক আছে, তারপরে এইখানে দেখবেন বাংলাদেশের যত রকমের উন্নতির কথা আছে সব সিরিয়ালে লেখা আছে। ঠিক আছে, এই যে কয়টা পয়েন্ট, এই পর্যন্ত 5 পয়েন্ট। তাহলে এই 3 থেকে 5 নাম্বার পেজ, এইটা সুন্দর করে পয়েন্ট আউট করে লিখে নিব। এটা আমি এক্সট্রা করে স্লাইডের মধ্যে ঢুকে নিব, যেটা আপনাদের কাছে আছে। কথা ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, তো এর সাথে বাংলাদেশের অর্থনীতি আপনাদের মোটামুটি শেষ। আর বাংলাদেশের অর্থনীতি তেমন কিছু নেই। বাংলাদেশের অর্থনীতি যা যা ছিল আমি মোটামুটি সবকিছু আপনাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি 3টা ক্লাসে। আর এরপরে আমি আপনাদের এখন যেটা পড়াবো সেটা হলো অর্থনীতি ছাড়া আরেকটা জিনিস পড়াবো, সেটা হলো বাংলাদেশের 13 নম্বর অধ্যায় সুশীল সমাজ। ওইখানে কিছু জিনিসপত্র আছে, ওগুলো একটু পড়াই দেওয়া লাগবে আপনাদের। গ্রুপে আছে ভাই, ডেমোক্রেটিক ডিভিডেন্ডের একটা গ্রাফের কথা বলছিলেন, ওইটা একটু দেখাবেন প্লিজ। আচ্ছা, ডেমোক্রেটিক ডিভিডেন্ড তো পড়াই দিছে নাকি? তাহলে ওটার মধ্যে ঢুকবো না নাকি? অন্যজন যা পড়াইছে ওর মধ্যে কেন ঢুকবো আর কি। আচ্ছা, এবার দেখেন 13 নম্বর চ্যাপ্টার, এটা 13 নম্বর চ্যাপ্টারে এই জিনিসটা আপনাদের পড়াই দিই। প্রথম হলো সিভিল সোসাইটি কি, এই প্রশ্নটা পরীক্ষায় বারবার আসে যে সিভিল সোসাইটি কি, এর বৈশিষ্ট্য লেখো, বাংলাদেশ সিভিল সোসাইটির সঠিক রূপ, কার্যক্রম ও সরকারের সাথে সম্পর্ক বিষয়ে আলোচনা করো, এর কাঙ্ক্ষিত ভূমিকা বাংলাদেশ কি হতে পারে বলে আপনি মনে করেন তা উল্লেখ করেন, সিভিল সোসাইটির বৈশিষ্ট্য সমূহ লেখো, সিভিল সোসাইটির সাথে সরকারের সম্পর্ক কিরূপ হওয়া উচিত, সুশীল সমাজ কি, সুশাসন ও দুর্নীতি দমনে তাদের ভূমিকা থাকলে আলোচনা করো। হ্যাঁ, আচ্ছা, তো সিভিল সোসাইটি এটা দেখেন। এখন এই সিভিল সোসাইটির সংজ্ঞা তো সবাই জানে, তাই না? তা আপনি নিজের সংখ্যা লিখলে হবে না, আপনি
কারো একটা প্রামাণ্য সংজ্ঞা দিবেন, ইন্টারন্যাশনাল এই কাজ করবেন, বাংলাদেশেও করবেন, নিজের সংজ্ঞা দিবেন না, কারো একটা প্রামাণ্য সংজ্ঞা দিবেন, মার্কস ভালো পাবেন। তো আমি ইউএনডিপির একটা সংজ্ঞা আপনাদেরকে লিখে দিয়েছি, সেটা হলো ইউএনডিপির মতে সুশীল সমাজ হলো সেই ক্ষেত্র যেখানে সামাজিক আন্দোলন জন্ম নেবে ও বিকশিত হবে। ঠিক আছে, আচ্ছা। এবং এই সামাজিক আন্দোলন গড়ে তোলা, দেখেন সুশীল সমাজের কাজ কি? সামাজিক আন্দোলন গড়ে তোলা, সরকারকে পরামর্শ প্রদান, রাজনৈতিক স্থিতিশীলতা আনয়ন, সামাজিক সচেতনতা আনয়ন, অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি, দুর্নীতিমুক্ত সমাজ তৈরি করা। তাহলে দেখেন সিভিল সোসাইটি কি? অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যক্তির অধিকার, বৃহত্তর ভালো, আইনের শাসন, মানব হিতৈষী, মনের স্বাধীনতা, সহিষ্ণুতা। দেখেন আপনি একদম এইভাবে যদি এই চারটা তুলে দেন আর সিভিল সোসাইটির কাজগুলো যদি এইভাবে লিখে দেন, আপনি টপ নোটস নাম্বার পাবেন। এবং ইউএনডিপি কি বলছে যদি লেখেন তাহলে আপনি নাম্বার পাবেন, খুব ভালো নাম্বার পাবেন। এবং সুশীল সমাজ দেখেন কাজটা যদি আপনি এভাবে ভাগ করে নেন, যে স্বাধীনতার পূর্বে সুশীল সমাজ কি কি কাজ করছে, স্বাধীনতা পরবর্তীকালে সুশীল সমাজ কি কি কাজ করছে, এবং 90-এর দশক পরবর্তী, হ্যাঁ, ও কোশ্চিন গুলোর ভিতরে একটু ওলটপালট হলে না, কোশ্চিন সিরিয়ালি লিখতে হবে, এগুলো বলে লাভ নেই, এবার একদম স্পষ্ট বলে দিয়েছে কোশ্চিন একদম সিরিয়ালি লিখতে হবে আর কি। 90 দশক পরবর্তীতে সুশীল সমাজ কি কাজ করছে, এইভাবে আপনি স্পেসিফিক করে লিখবেন। এবার আপনাকে আমি বলি মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণ কি। এবং ভাই কোটেশনের কথা বলেছে, ভাই কোটেশন গুলোর ভিতরে একটু উলটপালট, ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি সরি, কোটেশন ওগুলো কোনো সমস্যা নেই, বহুত ভুল হলেও কিছু হবে না, একদম উল্টাপাল্টা হলেও কিছু হবে না, আপনি লিখবেন, আপনার কাজ লেখা আপনি লিখবেন, অত চিন্তা করার দরকার নেই আর কি। হ্যাঁ, আপনি আপনার মতো লিখবেন আর কি, ওটা কোনো সমস্যা নেই। এখন দেখেন মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণ হলো, দেখেন প্রতিদিন গ্রহীতাকে সাধারণত 1000 থেকে 10,000 টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ প্রদান করা হয়। এবং যাদের দরিদ্র জনগোষ্ঠী, যারা আধা একরের চেয়ে কম জমির মালিক, তাদেরকে কর্মসংস্থান কার্যক্রম আরম্ভ করার উদ্দেশ্যেই এই ঋণ প্রদান করা হয়। এটাই হলো মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণ প্রকল্প। এবং বাংলাদেশে দেখেন এনজিও আছে, এনজিওর কাজগুলো কি? এনজিও হলো নন প্রফিট অর্গানাইজেশন, বাংলাদেশের নন প্রফিট অর্গানাইজেশন, এনজিও, প্রফিট অর্গানাইজেশন, হ্যাঁ, নন প্রফিট অর্গানাইজেশন। তো এই যে নন প্রফিট অর্গানাইজেশনটা আছে বাংলাদেশের আর্থসামাজিক খাতে, তাদের একটা বিশাল ভূমিকা থাকে। এই নন প্রফিট অর্গানাইজেশন গুলো বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে এনজিওর ভূমিকা। জাস্ট আপনি একদম ঢালাও ভাবে যেগুলো লেখার কথা সেগুলো লিখবেন। আর একটা কাজ করবেন, সেটা হলো সালেউদ্দিন আহমেদ। সালেউদ্দিন আহমেদ কে ছিল বলেন তো? উদ্দিন আহমেদ, সাবেক গভর্নর, সে হলো এনজিও সম্পর্কে একটা উক্তি করছে, এই উক্তিটা লিখে দিবেন, লিখে আপনি প্রশ্নের উত্তর লিখবেন একদম ঢালাও ভাবে। আবার দেখেন এনজিও আর সুশীল সমাজের পার্থক্য কি, তো অবশ্যই এটা আপনি পারবেন, এটা আপনার বলার কিছু নেই। আচ্ছা, এবার কি সুশাসন, সুশাসন নিয়ে আমি কি বলবো? সুশাসন নিয়ে আপনারা এই যে ওয়ার্ল্ড ব্যাংক, তারপরে ইউএনডিপি, এরা যেগুলো কথা বলছেন না, প্রিলিতে যে ইনফরমেশন গুলো পড়ছেন না, আমি পড়া কমাই দিই, প্রিলিতে যেগুলো পড়ছেন না সেগুলো আরেকবার একটু পড়ে যাবেন, ওগুলো লিখে দিবেন, স্বচ্ছতা, জবাবদিহিতা, এই কথাবার্তা গুলো লিখে দিবেন। আর ওইখান থেকে পিলি ইনফরমেশন গুলো নীল কালি দিয়ে সুন্দর করে নোট ডাউন করুন, সুশাসনের কথা আসলে, তাহলে আমি ইচ্ছা করলে অনেক ভালোভাবে অনেক ইনফরমেশন দিয়ে দিতে পারতাম, মাথায় লোড চাপতো, দরকার নেই, আপনি পিলিতে যা পড়ছেন সেটাই করুন। বাংলাদেশের সুশাসনের অন্তরায় কি কি বলেন তো? ওই যে দুর্নীতি, স্বজনপ্রীতি, হ্যাঁ, জবাবদিহিতার অভাব, স্বচ্ছতার অভাব, ওই একই কথা আর কি। আচ্ছা, সুশাসন প্রতিষ্ঠার উপায় কি? চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কি কি? চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কারা? এই যে সুশীল সমাজ, যারা বিভিন্ন রকম চাপ সৃষ্টি করে সরকারের মধ্যে থেকে, সরকারকে বিভিন্ন ধরনের কাজকর্মে বাধ্য করে আর কি, এরা হলো চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। ঠিক আছে, একদম খুবই কমন, জাস্ট খালি সংজ্ঞাটা শিখবেন, চাপ সৃষ্টিকারী শক্তি কাদেরকে বলে, একটা প্রামাণ্য সংজ্ঞা, হ্যাঁ, এটা জাস্ট প্রামাণ্য সংজ্ঞা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর, শিখে এই টিআইবি, হ্যাঁ টিআইবি হলো একটা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, এই একটা প্রামাণ্য সংজ্ঞা শিখে তাদের সম্পর্কে জানেন। আমি ইচ্ছা করলে এগুলো অনেক কিছু ডাটা ঢুকাই দিতে পারতাম, দিয়ে একটা ভেজাল বাড়াই দিতে পারতাম, আমি পাকাই নাই, আমি চাইছি যে আপনারা মানে অল্পতে পড়েন আর কি। আচ্ছা, এইবার আপনাদেরকে এই প্রশ্নগুলো পড়ানোর আগে এইখানে একটা চিত্র দেখাবো। দেখেন, আমরা এই চিত্রটা অনেক জায়গায় অনেককে দেখছি, এইখানে কাহিনী দেখি, গভর্নমেন্ট তার যে কার্যক্রমটা আছে এটা তৃণমূল পর্যায়ে খুব ভালোভাবে ঢুকায় দেওয়ার জন্য গভর্নমেন্ট কিছু প্রজেক্টের কাজ করছে। প্রকল্পগুলোর মধ্যে একটা হলো জাতীয় শুদ্ধাচার কৌশল। এটা গভর্নমেন্ট 2000 কত সালে বলেন তো? জাতীয় শুদ্ধাচার কৌশল যে পিলিতে পড়ছেন, বলেন তো কত সাল? 2012। তো 2012-তে এই শুদ্ধাচার কৌশল নিয়ে আসছে। এই শুদ্ধাচার কৌশলের মাধ্যমে একজন সরকারি কর্মচারী বা কর্মকর্তা তার দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল হবে এবং সে জনগণের কাছে কি করবে? তার কাজ করবে এবং এর বিনিময়ে সরকার থেকে সে একটা পুরস্কার পাবে। এটা হলো জাতীয় শুদ্ধাচার কৌশল। ঠিক আছে, ওকে। এবার দেখেন
তথ্য অধিকার এখানে আছে, তথ্য প্রাপ্তি জনগণের অধিকার এবং প্রয়োজনীয় তথ্য জানতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিতভাবে আবেদন করুন অথবা সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে তথ্য অধিকার সেবা বক্স থেকে আবেদন করুন, তাহলে আপনাকে তথ্যগুলো জানাবে। আপনার কাছে তথ্য দিচ্ছেন তাহলে আপনি সেবা পাবেন না। আবার কি দেখেন, মাঠ পর্যায়ে নিকটস্থ মাঠ অফিসে গণশুনানিতে অংশ নিন, জনসেবা ও নীতি সম্পর্কে আপনার মতামত তুলে ধরুন যে আমার এই সেবা দরকার, আমি এই সেবাগুলা পাচ্ছি না। এবার আর একটা জিনিস, সেটা হলো সিটিজেন চার্টার। প্রত্যেকটা অফিসে সিটিজেন চার্টার থাকে। হ্যাঁ, প্রত্যেকটা অফিসে এই সিটিজেন চার্টার থাকে। এই সিটিজেন চার্টারের বেসিক যে কাজটা সেটা হলো, সিটিজেন চার্টারে যেটা লেখা থাকে সেটা হলো যে একজন কর্মকর্তা বা কর্মজীবী কি কি কাজ করবে এই জিনিসটা সিটিজেন চার্টারে লেখা থাকে। মানে অফিসটা তাকে কি কি হেল্প করবে আর কি, এই জিনিসটা সিটিজেন চার্টারে লেখা থাকে। এবং এত কিছুর পরও আপনি যদি হেল্প না পান, তখন আপনি একটা অভিযোগ বক্সে অভিযোগ দিয়ে আসতে পারেন এবং এটাকে বলা হয় অভিযোগ প্রতিকার ব্যবস্থা, বা যেটাকে ইংলিশে বলা হয় গ্রিভেন্স রিড্রেস সিস্টেম। ঠিক আছে, আরেকটা কি আছে, গ্রিভেন্স রিড্রেস সিস্টেম, এই অভিযোগ প্রতিকার ব্যবস্থা। সুতরাং এই প্রকল্পগুলো এবং এর সাথে আপনার সরকার আপনার সাথে প্রতি বছর কি করতেছে, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি। বার্ষিক কর্মসম্পাদন চুক্তিটা আমি প্রথম দিন পড়াইছিলাম, আমার মনে আছে, একদম ফার্স্ট ক্লাসে পড়াইছিলাম বার্ষিক কর্মসম্পাদন চুক্তি। এই চুক্তিটা আপনার সাথে গভর্নমেন্ট করতেছে। এই চুক্তিটা করার মাধ্যমে আপনার দোরগোড়ায় একদম ডোর টু ডোর, মানে তৃণমূল পর্যায়ে সরকার সেবা পৌঁছায় দিচ্ছে। কথা ক্লিয়ার? তাহলে সিটিজেন চার্টার কি, এর উৎপত্তি উদ্দেশ্য কই থেকে আসলো, এটা আমার মনে হয় ক্লিয়ার। তারপরে রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কার কি ও জাতীয় শুদ্ধাচার কৌশল কি, ডিফেন্স রিড্রেস সিস্টেম কি, বার্ষিক কর্মসংস্থান চুক্তি কি, পল্লী কর্ম সহায়ক ব্যাংক, এটা আমি একটু আগে পড়াইছি, পল্লী কর্ম সহায়ক ব্যাংক এবং পল্লী সঞ্চয় ব্যাংক, এই দুটো জিনিসে আপনাদেরকে আমি আইডিয়া দিচ্ছি একটু আগে, যে আমার বাড়ি আমার খামার। তারপরে এই টোটাল সামারিটা, জাতীয় শুদ্ধাচার কৌশল, গণশুনানি, তথ্য অধিকার, অভিযোগ প্রতিকার ব্যবস্থা, এইটুকু জানলে মোটামুটি আপনার এই 13 নম্বর চ্যাপ্টারও কভার হয়ে যাবে। ওকে, এবার বলেন কে কি বুঝলেন না? যা যা পড়াইছি সব লিখতে পারবেন না খাতায় নাকি? যতটুক মাথায় আছে আর কি। তারপর আমি চেষ্টা করছি যতটুক মানে মানে আপনাদেরকে যতটুকু এক্সপ্লেন করা যায় আমি চেষ্টা করছি আমার এন্ডে ম্যাক্সিমাম। হ্যাঁ, আপনাদেরকে মানে ভালোভাবে ইকোনমিটা, মানে এত বড় একটা টপিক খুব ভালোভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আমার যতটুকু মানে এন্ডে পসিবল হয় আর কি। আচ্ছা, ক্লাস শেষ আর কি।